আসসালামু আলাইকুম। উপন্যাস আমৃত্যু ভালোবাসি তোকে, সিজন 2, পর্ব 6। লেখনীতে ফারজানা মনি। দুপুরে খাওয়া দাওয়া করার পর সবাই কিছুটা রেস্ট নিয়ে আবার আড্ডায় বসেছে। মেঘ তো রেস্ট করতে যেতেই চায়নি। আবির এক প্রকার মেঘকে জোর করেই নিয়ে গেছে। সর্বদা মেঘের প্রতি আবির যত্নশীল, কিন্তু বর্তমানে যত্নের পরিমাণটা যেন আরও বেড়ে গেছে। আজকাল কোনো কারণেই আবির মেঘের ওপর রাগ দেখায় না, নিজেকে সর্বদাই শান্ত এবং ধৈর্যশীল রাখার চেষ্টা করে। আবির সবসময় চায় তার অষ্টাদশী হাসি খুশি মুখে থাকুক, কিন্তু বর্তমানে মেঘের এতটাই মুড সুইং হয় যে তার মুড আবির নিজেই বুঝতে পারে না। মেঘের মুডের অবস্থা এখন এই ভালো এই খারাপ। এই যে কিছুক্ষণ আগের কথা, মেঘকে দুপুরে খাওয়ার পর রেস্টের জন্য আবির রুমে আসতে বলায় এখন মেঘের মন খারাপ। অন্যদিকে ঘুরে শুয়ে আছে, আবিরের দিকে তাকাচ্ছেই না। আবির জোর করে মেঘকে নিজের দিকে ফিরিয়ে বুকে নিয়ে শুয়ে আছে। বন্যা আর মিম এক রুমে আছে। দুজনের গল্পের মাঝেই হঠাৎ ঝংকার তুলে বন্যার ফোনটি বেজে উঠল। বন্যা ফোনটি হাতে নিয়েই দেখলো তানভীর কল দিয়েছে, তাই ফোন নিয়ে বেলকুনির দিকে গেল। বন্যার কাণ্ডে মিম মিটমিটিয়ে হাসছে। বন্যা, আসসালামু আলাইকুম। তানভীর মৃদু হেসে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম। কি করছো? বন্যা, তেমন কিছু না, মিমের সাথে গল্প করছিলাম। তানভীর, ওহ, খেয়েছো? বন্যা, একটু আগেই। আপনি খেয়েছেন? তানভীর, ওদের কথোপকথনের মাঝখানে মিম বলে উঠল, বৌমনি, তুমি কথা বলো, আমি একটু ছাদ থেকে ঘুরে আসি। বন্যা ইশারায় জানালো ঠিক আছে। মিম ছাদের দিকে চলে গেল। মাহমুদা খানদের বাগানের নানা ধরনের ফুল দেখেই মনটা জুড়িয়ে যায়। গোলাপ, গাঁদা, কাঠগোলাপ, হাসনাহেনা, জবাসহ রং বেরঙের ফুল। মিম আলতো আলতো করে ছুঁয়ে দিচ্ছে সকল ফুলগুলোকে। মিম একটা গোলাপ ছিঁড়তে যাবে, ঠিক তখনই কেউ কর্কশ কণ্ঠে বলে উঠল, এই মেয়ে, ফুল ছিঁড়ছ কেন? হঠাৎ করে এই দুপুরবেলা ছাদে কারো কণ্ঠ পেয়ে মিম ভয়ে চিৎকার করে উঠল। সঙ্গে সঙ্গে একটা হাত মিমের মুখ চেপে ধরল। মিম ভয়ে চোখ খিচে আছে। আরিফ মিমের ভয়ার্ত মুখ পানে দৃষ্টি রেখে বলে উঠল, দিনের বেলায় আমাকে দেখলে তোমার এত ভয় লাগে, তাহলে রাতে? এইটুকু বলে আরিফ খেয়াল করলো মিম পিটপিট করে তাকাচ্ছে। মিম চোখ খুলে দেখলো আরিফ ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে। মিম আরিফের চোখের পানে তাকিয়ে ভয়ার্ত চোখে জিজ্ঞাসা করলো, আপনি? আরিফ একটু রহস্যময় হেসে বলল, আমি। ভয় পেয়েছো জান? মিম নিজেকে একটু সামলে দাঁত খিচিয়ে বলে উঠল, ভয় পাবো কেন? আর আপনি কোথা থেকে একটু পরপর উদয় হন বলুন তো? আরিফ, তোমার হৃদয় থেকে, তোমার অন্তর থেকে। মিম একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, পাগল লোক। আরিফ, আমি পাগল না, তুমি পাগল। কারণ তুমি বুঝতে পারো না যে তোমার ভিতরে আমি উদয় হই, আবার তোমাতেই অস্ত যাই। তুমি কবে তোমার মনের কথা শুনবে বলো তো? মিম এবার রেগে মেগে বলল, এই, আপনাকে কে বলেছে যে আমি আমার মনের কথা শুনি না? আরিফ, শোনো বুঝি। বলতে বলতে আরিফ কিছুটা মিমের সামনে চলে আসলো। মিমও আরিফের সাথে তর্ক করতে করতে পিছনে পিছচ্ছে। হঠাৎই আরিফ মিমের পেছনে ছাদের কর্নিশে 2 হাত রেখে বলল, মিম, আর না। মিম একটু পেছনে ঘুরে দেখল ও আস্তে আস্তে ছাদের একেবারেই কিনারে চলে এসেছে। বুঝতে পেরে একটা ভয়ার্ত ঢোক গিলল। আরিফ মিমকে এক টান দিয়ে সামনের দিকে ঘুরিয়ে বলল, যান, একবার আমার হয়ে যাও, সারা জীবন যত্ন সহকারে রেখে দিব। যত খারাপ পরিস্থিতি আসুক কখনোই তোমার হাত ছাড়ব না। মিম সামনের আকাশের দিকে ফিরে তাকিয়ে আছে, আর আরিফ পেছন থেকে তার দুর্বাহু ভেতরে মিমকে রেখে ছাদের কার্নিশে 2 হাত রেখে দাঁড়িয়ে আছে। মিমের গায়ে আরিফের একটু স্পর্শও লাগছে না, তবুও মিমের হাত পা যেন অসাড় হয়ে আসছে। শরীরটা যেন মৃদু মৃদু কাঁপছে। কাঁপা কাঁপা কণ্ঠে মিম বলে উঠল, ছাড়ুন আমায়, যেতে দিন। আরিফ একটু নেশালো কণ্ঠে বলল, একবার আমার হয়ে যাও না মিম। তুমি বিহনে আমার এই একাকিত্ব আমাকে আগুনের চেয়েও মারাত্মক দহনে দহন করে। তোমাকে ছাড়া আমি আর বাঁচতে পারছি না। মিম নিজেকে ছাড়ানোর উদ্দেশ্যে আরিফের দিকে ফিরে দাঁড়ালো। চোখ পড়ল আরিফের কামুক নেশালো দৃষ্টিতে। আজ আরিফকে একটু অন্যরকম লাগছে। মনে হচ্ছে কোনো একটা ঘর আরিফকে যেন ঘিরে রেখেছে। মিম কিছু বলার জন্য ঠোঁট ফাঁকা করতেই আরিফ মিমের ঠোঁটে এক আঙুল ছোঁয়ালো। মিম লক্ষ্য করলো আরিফের চোখ দুটো আজ ঘোলাটে। মনে হচ্ছে সারা রাতও ঘুমায়নি। কেমন একটা নেশাক্ত দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে মিমের মুখের পানে। মিমের হঠাৎই মনে হলো আরিফ তার মুখের দিকে ঝুঁকে আসছে। মিম অন্যদিকে ফিরে চোখ খিচে বন্ধ করে রেখেছে। তারপর কি ভাবলো কে জানে, উত্তেজিত হয়ে আরিফের গালে ঠাস করে কষিয়ে একটা চর বসিয়ে দিল।
সঙ্গে সঙ্গে ছুটে পালাতে চাইল, কিন্তু আরিফের পুরুষালী একটা হাত মিমের আরেক হাত টেনে ধরল। আরিফ মিমের দিকে না তাকিয়েই সামনের দিকে ফিরে বলল, মিম, তুমি আমায় চিনতে পারলে না। যখন তুমি আমাকে বুঝবে, পাওয়ার জন্য বারবার খুঁজবে, হয়তো তখন আমি আর তোমার জীবনে অ্যাডজাস্টই করব না। বলেই মিমের হাতটা ছেড়ে দিল। মিমও ছুটে নিচে চলে গেল। আরিফ এক নজরে দূর আকাশের দিকে তাকিয়ে আছে। দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি কি করে এতটা আমাকে নিচু ভাবতে পারলে? আমি তো শুধু তোমার কপালে কপালটা ছোঁয়াতাম। দুপুরের কড়া রোদের পাশাপাশি মানুষের শরীরের ছায়াটাও যেন বিদায় নিয়েছে। একটা ঘর্মাক্ত দুপুর পার হয়ে ধরণীতে দেখা দিয়েছে এক স্নিগ্ধ বিকেল। দুপুরের ঘটনার পর মিম আর বাইরে বের হয়নি, যদি চোখে চোখ পড়ে যায় আরিফের সেই ভয়ে। মিম জানে আরিফ তাকে কিছুই বলবে না, এমনকি বাড়ির কাউকেই এই ব্যাপারে অবগত করবে না। তাও এক অনাকাঙ্ক্ষিত ভয় যেন তাকে জাঁকিয়ে ধরেছে। মিমের কি এক অদ্ভুত বিশ্বাস আরিফের প্রতি। মিম জানে আরিফের দ্বারা তার কোনো ক্ষতি কোনো কালেই সম্ভব নয়। দুপুরের এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি মিমকে এখনও তাড়া করে বেড়াচ্ছে। সেটা কি একমাত্র আরিফের প্রতি ভয়? না, সেটা কেবলই অপরাধবোধ। আরিফের প্রতি মিমের আকস্মিক কর্মকাণ্ড আরিফের পাশাপাশি মিমকেও এক অদ্ভুত দহনে পোড়াচ্ছে। আরিফ কি তা জানে? হয়তো না, আবার হয়তো হ্যাঁ। সদ্য যৌবনে পা দেওয়া কিশোরী মিম নিজের মনটা অনেক আগে আরিফের নামে লিখে দিয়েছে। কিন্তু কি লজ্জা! এই কথা তার মন স্বীকার করলেও তার মস্তিষ্ক মানতে চায় না। কি করেই বা মানবে? দীর্ঘ ২৭ বছর আগে এই একই প্রেমের ঘোরের কারণে এই বাড়ির একমাত্র আদরের মেয়ের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছিল খানবাড়ির। আবির আর মেঘ আপু এই বাড়িরই ছেলে মেয়ে। তাদের ব্যাপারটা সম্পূর্ণরূপে আলাদা। কিন্তু মিম আরিফকে ভালোবাসলে যদি ফুপ্পির সাথে আবারও সম্পর্কের বিচ্ছেদ ঘটে, তাহলে তো ফুপ্পি ভিতর থেকে এবার শেষ হয়ে যাবে। সেই কলঙ্ক মিম নিজের কাঁধে কখনোই নিতে পারবে না। মেয়ে মানুষ অল্প বয়সে যেন নিজের ম্যাচুরিটির পরিচয় দেয়। এই কিশোরী যেন তার জলজান্ত প্রমাণ। হয়তো আরিফ তা ভাবছে না, তাই এক গভীর সম্পর্কে নিজেকে আটকাতে চাচ্ছে। আবার এটাও হতে পারে আরিফও একই চিন্তায় বিভোর, কিন্তু তার মন তা মানতে চায় না। এত কিছু হিবিজিবি ভাবনার মাঝে বাইরের ড্রয়িং রুমের শোরগোল শুনে মিমের ধ্যান মগ্ন হলো। সবার কথা একত্রে ড্রয়িং রুমে শোনা যাচ্ছে। মিম ছুটে গেল ড্রয়িং রুমে। দেখলো তানভীর এসেছে। তাকে নিয়েই আদি খুশিতে হইচই করছে। আবির ভাইয়া, মেঘ আপু, বৌবনি, আদি, ফুপ্পি, জান্নাত আপু, আরিন সহ সকলেই সেখানে উপস্থিত। কিন্তু তাও যেন মিমের চোখ অন্য কাউকে খুঁজছে। মিমের চোখ দুটো ব্যাকুল। অস্থির নয়নে ড্রয়িং রুমের চারদিকে তাকিয়ে আরিফকে খুঁজল। কিরে মিম, এত দূরে কেন দাঁড়িয়ে আছিস? এদিকে আয়, বলে হাঁক ছেড়ে ডেকে উঠল তানভীর। মিম হকচকিয়ে বলল, আসছি ভাইয়া, বলে সকলের সামনে গেল মিম। হঠাৎই মেঘ বলে উঠল, মিম, তোর চোখ মুখ কেমন ফুলে আছে কেন? তোর কি শরীর ঠিক আছে? মিম কিছুটা থম্মত খেয়ে বলল, ইয়ে মানে হ্যাঁ আপু, আমি ঠিক আছি। পাশে থেকে বন্যা বলে উঠল, আমার ছোট ননদিনীর মুখটা এত বিষণ্ণ কেন দেখাচ্ছে? মিম মুখটাকে একটু কাচুমাচু করে বলল, আসলে বৌমনি ঘুমিয়েছিলাম তো, হয়তো তাই একটু অন্যরকম লাগছে। তোমরা কি শুরু করলে বলো তো? এই মিম, আমার পাশে এসে বস, বলে উঠল তানভীর। পরন্ত বিকেলে রক্তিম তাপহীন সূর্যকে বিদায় জানিয়ে অন্তরীক্ষণে রং বেরঙের আবিরে সাজিয়ে ধরণীতে নেমে এলো সন্ধ্যা। মাহমুদা খানদের বাড়িটা সবসময় জমজমাট থাকে। আইরিন, জান্নাত, আসিফ, আরিফ সবাই যেন বাড়িটাকে মাতিয়ে রাখে। এর মাঝে জুটেছে আজ খানবাড়ির গুরুত্বপূর্ণ ছোট সদস্যরা। তারা হইচয়ে কোনো দিক থেকে কম নয়। সকলে একত্রে ড্রয়িং রুমে বসে জমিয়েছে সন্ধ্যার আসর। মাহমুদা খান তার হেল্পিং হ্যান্ডের উদ্দেশ্যে বলে উঠল, সকলের জন্য চা নাস্তা তৈরি করতে। চায়ের সাথে সাথে সন্ধ্যার আড্ডাটা বেশ ভালোই জমবে মনে হয়। আবির কখন থেকে নিজের ফোনটা হাতে নিয়ে স্ক্রল করে যাচ্ছে। হঠাৎই মেঘ সকলের উদ্দেশ্যে বলে উঠল, চলো আমরা সবাই কোনো খেলা খেলি। মেঘের হঠাৎ প্রস্তাব শুনে সকলে সায় দিলেও আবির আর মিম সায় দিল না। মেঘের এই সময় খেলার কথা শুনে আবির কখন থেকে ভ্রু কুঁচকে নিঃশব্দে তাকিয়ে আছে। হঠাৎই তার চেহারাটা যেন বড্ড গুরুগম্ভীর হয়ে উঠল, কিন্তু মেঘ তো তা লক্ষ্যই করেনি। মেঘ তো মিমের সাথে কথা বলায় ব্যস্ত। কিরে মিম, তুই খেলবি না কেন? তোর আজ আবার কি হলো বলতো? বলে প্রশ্নটি ছুড়ে দিল মিমের দিকে। মিম একটু ইতস্তত কণ্ঠে বলে উঠল, না আপু, তেমন কিছুই না। মেঘ চোখ ছোট ছোট করে মিমের মুখ পানে তাকিয়ে আছে, বলল,
তোর মতিগতি আমি ঠিক বুঝতে পারতেছি না। এই ভালো তো এই খারাপ, অসুখটা কোথায়, তোর মনে নাকি শরীরে? মেঘের দুষ্টুমি বুঝতে পেরে মিম একটা দীর্ঘশ্বাস ফেলল। এবার মেঘ একটু কটূক্তির স্বরে বলে উঠল, বুঝেছি, তোর জন্য একটা ডাক্তার জামাই লাগবে। মিমকে বলা মেঘের এরকম কথা শুনে সবাই হু হু করে হেসে দিল। স্টপ ইট, এখানে কোনো খেলা হবে না। তুমি মিমকে কেন জোর করছো, যেখানে তুমি নিজেই খেলতে পারবে না? বলে মেঘের মুখ পানে কটমট করে তাকালো আবির। মেঘ মনে হয় একটু ভয় পেল। হ্যাঁ, ভয়। এই জিনিসটা একসময় সে রোজ পেত। মাঝখানে 2-1 বছর আবিরের রাগ যেন সে ভুলেই গেছে। মেঘ একটু কাঁদো কাঁদো মুখ নিয়ে আবিরের মুখের পানে তাকিয়ে বলল, আপনি কেন এমন করছেন? সবাই মিলে একসাথে খেললে মজা হবে অনেক। বন্যা, তানভীর, জান্নাত সকলে যেন নীরব দর্শক। আবিরের নজর মেঘের কাঁদো কাঁদো মুখের দিকে পড়ায় তার চেহারায় গাম্ভীর্য যেন তাৎক্ষণিক সে পাল্টে আন্তরিক অবস্থায় ফিরে এলো। মেঘের কাছে এগিয়ে গিয়ে বলল, তুমি কেন এই মুহূর্তে খেলাধুলা এগুলোতে এত আসক্ত হচ্ছ? তুমি কি জানো না এই সময় তুমি নিজেকে নিয়ে এত লাফালাফি করলে আমাদের বেবি কষ্ট পাবে? আবিরের এবারকার শান্ত কথা শুনে মেঘ চোখ মেলে আবিরের চোখের দিকে তাকালো। আহা, কি শান্ত সেই দৃষ্টি! একটু আগে রাগী চেহারাটা যেন তারই নয়। আসলে একটু আগে যখন আবির ফোন স্ক্রল করছিল তখনই খবর পেল আজ অফিসে একটা ছোটোখাটো ঝামেলা হয়েছে। সেটা নিয়েই মূলত আবিরের মেজাজ গরম। হয়তো অন্য কারোর উপরের রাগটা ভুল জায়গায় দেখিয়ে ফেলেছে। আবির মেঘকে শান্ত করতে চাইল। শান্ত হওয়ার বিনিময়ে মেঘ আবিরের বাহু জড়িয়ে আবারও বলে উঠল, আপনি কেন এত রাগ করছেন? আমরা তো ট্রুথ অ্যান্ড ডেয়ারও খেলতে পারি। আবির একটু চুপ করে থেকে বলল, ঠিক আছে খেলো, বাট আমাকে ডাকবে না এসবে। তানভীর আবিরের হাত জড়িয়ে বলল, ভাইয়া তুমি না থাকলে খেলায় কোনো মজা আসবে না। বলে জোর করে মেঘের পাশে বসিয়ে দিল আবিরকে। আবির মেঘের পাশে বসেই লক্ষ্য করলো মেঘের মন খারাপ হয়ে গেছে। সকলের অগোচরে আবির মেঘের এক হাত শক্ত করে ধরে আছে এখনও। আবির আস্তে আস্তে মেঘকে বোঝালো, জানালো যে অফিসের কাজে ডিস্টার্ব থাকার কারণে মেজাজটা হঠাৎই চড়ে গিয়েছিল। এবার মেঘের মুখটা একটু শিথিল হয়ে আসলো। পাশ থেকে জান্নাত বলে উঠল, এই যে ভাইয়া আর ভাবি, আপনাদের প্রেম করা শেষ হলে খেলায় মনোযোগ দিন। আবির আর মেঘ একটু হাসলো, মনোযোগ দিল খেলায়। কিন্তু মিমের মন যেন আজ তার কাছেই নেই। যদিও থাকে, তার মন আজকাল তার কথা না শুনে যেন অন্য পুরুষের কথা শুনছে। এই যে এখন মস্তিষ্ক বলছে তাকে আর খুঁজবো না, কিন্তু মন বারবার বলে উঠছে কোথায় সে? ড্রয়িং রুমে এত মানুষের ভিড়ে কেন নেই সে? ভাবনার মধ্যেই হঠাৎ মিমের কানে সকলের চিৎকার ভেসে আসলো। চোখ মেলে তাকিয়ে দেখলো বোতলটা ঘুরে আবিরের দিকে ফিরে আছে। জান্নাত বলে উঠল, প্রশ্ন আমি করব, ভাইয়া ট্রুথ নাকি ডেয়ার? আবির, ট্রুথ। জান্নাতের প্রশ্নে আবির ট্রুথ বেছে নেয় সবাই অ অ বলে চিৎকার দিয়ে উঠল। থাম এবার তোরা, কি বলতে হবে সেটা বল। শান্ত মুখে বলে উঠল আবির। জান্নাত বলে উঠল, আমি বলবো। আরিন বলল, উফস ভাইয়া, ট্রুথ কেন নিলা, ডেয়ার নিতে পারলে না? আবির কপাল কুঁচকে আরিনের দিকে তাকিয়ে বলল, কেন? আইরিন মিনমিনিয়ে বলল, তাহলে তো তোমাকে দিয়ে অন্য একটা টাস্ক কমপ্লিট করাতাম। আইরিনের কথাটা ঢাকা পড়ে গেল তানভীরের স্বরে। হয়েছে হয়েছে, ভাইয়ার পছন্দ হয়েছে তাই ট্রুট নিয়েছে, তাতে এত প্রশ্ন কিসের? আবির জান্নাতের দিকে তাকিয়ে বলল, জান্নাত কি প্রশ্ন করতে চাও করো। আবিরের কথায় এবার যেন সবাই একটু স্বাভাবিক হয়ে আসলো। জান্নাত বলল, আচ্ছা ভাইয়া, আপনি যখন আমাদের মেঘবতীকে প্রপোজ করেছেন তখন তো আমরা মেয়েরা ছিলাম না, তো এখন মেঘবতীকে নিয়ে কিছু অপ্রকাশিত কথা আজকে প্রকাশ করে দিন। আবির একটু হাসলো, তারপর তাকালো মেঘের মুখের পানে। মেঘ একটু লাজুক হেসে মাথা নুইয়ে বসে আছে। আবির কিছুক্ষণ থেমে তারপর বলা শুরু করলো, মেঘ, তোমাদের সকলের কাছে এই নামটা ছোট একটা শব্দ হলেও আমার কাছে এটার বিশালতা অনেক। এই মেঘ নামক মূল্যবান মানুষটিকে আমি বহু যত্নে গত 16টি বছর হৃদয়ের মাঝে একটু একটু করে যত্নে পুষেছি। আমার সারা জীবনের সকল পূর্ণতার মাঝে শ্রেষ্ঠ পূর্ণতা আমার কাদম্বিনী, আমার সকল অপূর্ণতার মাঝেও শ্রেষ্ঠ পূর্ণতা আমার স্প্যারো। মেঘ একটু কাঁদো কাঁদো মুখ নিয়ে আবিরের মুখের পানে তাকিয়ে আছে। আবির মেঘের দিকে পাশ ঘুরে মেঘের 2 হাত নিজের হাতে নিয়ে বলল, মেঘ আমার দিকে তাকাও। ততক্ষণে মেঘের চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। আবির মেঘের চোখটা মুছে দিয়ে মাথা দিয়ে ইশারা করে বোঝালো না। তারপর আবির মেঘের চোখে চোখ রেখে বলে উঠল,
আগেই তো বলেছি তোমার চোখে তাকিয়ে মিথ্যা বলার সাধ্য আমার নেই। মেঘ সুস্থির নয়নে তাকিয়ে আছে। ভালোবাসি, ভীষণ ভালোবাসি আহিয়ার আম্মু। আমৃত্যু ভালোবেসে যাব। হঠাৎই মেঘ ফুপিয়ে কেঁদে উঠল। আবিরও মেঘকে কাছে টেনে বুকে জড়িয়ে নিল। সবাই একটা নীরব দৃষ্টি থেকে বেরিয়ে জোরে জোরে হাততালি দেওয়া শুরু করলো। আসিফ তো ঠোঁটে আঙুল দিয়ে মুহূর্তে সিটি বাজানো শুরু করলো। এইসব থেকে মেঘ কিছুটা লজ্জায় পড়ে গেল। আবির পরিস্থিতি স্বাভাবিক করার জন্য তানভীরকে বলল, হা করে তাকিয়ে না থেকে বোতলটাকে ঘোরা বেয়াদব। আবিরের কথায় যেন তানভীরের টনক নড়ল। এবার বোতল ঘোরাতেই বোতল গিয়ে পড়ল মিমের দিকে। তানভীর একটু হেসে আইরিনের উদ্দেশ্যে বলে উঠল, ছোট বোনকে আমরা আর কি প্রশ্ন করব? আইরিন, তুই প্রশ্ন কর। আইরিন খুশিতে গদগদ হয়ে মিমের দিকে তাকিয়ে প্রশ্ন করল, মিম কি নিবে, ট্রুথ নাকি ডেয়ার? মিম অন্যমনস্ক হয়ে উত্তর জানালো ডেয়ার। এবার আইরিন বলল, ওকে ফাইন, একটা গান শোনাও। সকলে মিমের দিকে তাকিয়ে আছে। হঠাৎই মিম গানের সুর তুলল, বোঝাতে পারিনি তোমায় আমি কতটা ভালোবাসি, বোঝাতে পারিনি তোমায় আমি কতটা ভালোবাসি। তুমি আমার অবুঝ আদলে গল্পে সাজানো পাই না। আমি জানি, তুমিও জানো, এ মায়া আর কেউ বোঝে না। আমার কাছে তুমি অন্যরকম, ভালোবাসি বেশি, প্রকাশ করি কম। আমার কাছে তুমি অন্যরকম, ভালোবাসি বেশি, প্রকাশ করি কম। এত সুন্দর একটি গান শুনে যেন করতালির প্রতিযোগিতা চলছে। সবাই মিমের প্রশংসায় পঞ্চমুখ। মাহমুদা খানের ড্রয়িং রুম করতালিতে মুখরিত। ঠিক তখনই বাইরে থেকে আরিফ বড় বড় পা ফেলে তার নিজের রুমের দিকে চলে গেল। দেখে বোঝাই যাচ্ছে যে সে এইমাত্র বাড়ি ফিরেছে। মিম মনে মনে বলল, আমার ওপর এত রাগ, একবার ফিরেও তাকালেন না। মিম উদাস নয়নে তাকিয়ে আছে, কিন্তু আরিফের কোনো হেলদোল নেই। চুপচাপ নিজের রুমের দিকে চলে গেল। ঠাস শব্দটা শুনেই সকলে হকচকিয়ে আরিফের রুমের দিকে তাকালো। দেখলো আরিফ দরজাটাকে ইচ্ছে করেই অনেক জোরে বন্ধ করেছে। মাহমুদা খান বলে উঠল, কি রে আরিফ, কি হয়েছে তোর? এত রেগে আছিস কেন? বাইরে কারোর সঙ্গে কিছু হয়েছে? কিন্তু আরিফের রুম থেকে কোনো সাড়া শব্দ এলো না। মিমের শরীরটা যেন ভয়ে কাটা দিয়ে উঠেছে। আর কেউ না জানুক, মিম তো জানে এই রাগ কার ওপর। ফুপ্পি, আরিফকে নিয়ে তুমি টেনশন করো না, আমি পরে ওর সাথে কথা বলে নিব। দুপুর থেকেই দেখছি ও কোনো কারণে অস্থির। ওর মাথাটা একটু ঠান্ডা হোক, তারপর ওর সাথে আমি নিজে কথা বলবো। আবিরের কথা শুনে মাহমুদা খান একটি স্বস্তির দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার এই ছেলেটা সহজে রাগে না, কিন্তু একবার রেগে গেলে তাকে সামলাতে অনেক কষ্ট হয় আমার। তানভীর ফুপ্পিকে আশ্বাস দিয়ে বলল, কিছু হবে না, তুমি টেনশন করো না, আমরা তো আজ সকলেই এখানে আছি। ও কেন রাগ করেছে সেটা জেনে ওকে সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। মিমের মুখটা যেন ভয়ে সিটিয়ে আছে। সকলের কথাবার্তা শুনে মিমকে যেন ভয় ঝাঁকিয়ে ধরল। এই ভয়টাই তো সে পেয়েছিল। মূলত মিম কিছুতেই চায় না আবির আর তানভীর এই সম্পর্কের ব্যাপারে কিছু জানুক। কপাল পেয়ে টপ টপ করে ঘামের ফোঁটা পড়ছে। মিম ভয়ে ভয়ে আস্তে আস্তে আওড়ালো, কি করব এবার আমি? সবাই কি জেনে যাবে? কি উত্তর দিব ভাইয়াদের? তাছাড়া আরিফ ভাইয়াকেই বা কি বলে সামলাবো? সকলের কথাবার্তার মাঝে হঠাৎই আসিফ বলল, তোমরা সবাই এত প্যানিক করো না, আমি ওকে খুব ভালো করেই চিনি। ফাজিলটা হয়তো ক্রিকেট টুর্নামেন্ট খেলতে গিয়ে বন্ধুদের সাথে রাগারাগি করেছে। আসিফের কথা শুনে সকলের এবার স্বস্তির নিঃশ্বাস ফেলল। হঠাৎই মেঘের শরীর খারাপ লাগায় সে রুমের দিকে চলে গেল। সঙ্গে গেল আবির। ওদের দেখা দেখি তানভীর, বন্যা, আসিফ, জান্নাত, আইরিন, মিম সকলে যার যার রুমের দিকে গেল। কি গো, আবির কল দিয়েছিল? মালিয়া খানের প্রশ্নে কপাল কুঁচকালো আলী আহমেদ খানের। রাগী গম্ভীর কণ্ঠে পড়ল, তোমার গুণধর ছেলে আমাকে কেন কল দিবে? দিলে তো তোমার ফোনেই দিত। মালিয়া খান, এভাবে বলছো কেন? তুমিও তো একটা কল দিতে পারো। আলী আহমেদ খান রাশভারী কণ্ঠে পড়ল, তুমি গিয়ে দাও, আর তাকে বলে দিও আমার বৌমার যেন খেয়াল রাখে। মূলত গতকাল অফিসে একটা প্রজেক্ট নিয়ে আবিরের সাথে আলী আহমেদ খানের মতের অমিল হয়েছিল। মোজাম্মেল খান ও ইকবাল খান পুরো ঘটনা শুনে আবিরের পক্ষেই নিয়েছিল। সেই থেকেই আলী আহমেদ খান আবিরের ওপর বেজায় চটে আছে। রাত 10টা বাজে। মাহমুদা খানদের বাড়িতে সকলে একত্রে রাতের খাবার খেতে বসেছে। বন্যা বলল, মিম কই? আইরিনের দিকে তাকিয়ে মেঘ এবার বলে উঠল, আইরিন, মিম তো তোর সাথেই ছিল, খেতে কেন আসলো না? আইরিন, আসলে আপু আমি মিমকে ডেকেছিলাম, কিন্তু ও বলছে ওর খেতে ইচ্ছে করছে না এখন। আবির তানভীরের দিকে তাকিয়ে পড়ল,
তানভীর একটু যা তো, দেখ কি হয়েছে, মিমকে নিয়ে আয়। তানভীর উঠে যেতে যেতে বলল, ঠিক আছে ভাইয়া। সবাই খাওয়া শুরু করলো। হঠাৎই তানভীরের ধমক শোনা যাচ্ছে। সবাই ওদিকে ফিরে তাকাতেই দেখলো তানভীর মিমকে নিয়ে আসছে। ওরা সামনে আসতেই আবির প্রশ্ন করলো, কি হয়েছে, মিমকে বকছিস কেন? তানভীর, ভাইয়া ও শুধু শুধুই বলছে ওর নাকি খিদে নেই, রাতে খাবে না। আরিন একটু সন্দেহ দৃষ্টি নিয়ে মিমের দিকে তাকালো। তারপর আবার মনে মনে ভাবলো, না, আমি মনে হয় একটু বেশিই ভাবছি। সবাই খাওয়ায় মনোযোগ দিল। এবার আবারও শোনা গেল মাহমুদা খানের আওয়াজ, আরিফ, এই আরিফ, দরজা খোল, খেতে আয় বলছি। একটু পর তোর আব্বু আসবি, যদি শুনে তুই বাইরে ঝগড়া করে এসে বাড়িতে খাবার খাচ্ছিস না, তাহলে কিন্তু খুব বকবে। দীর্ঘ সময় পর এবার আরিফের রুম থেকে শব্দ শোনা গেল, আমি এখন খাবো না আম্মু, আমার খিদে পাচ্ছে না, তুমি প্লিজ যাও। মাহমুদা খান হতাশ হয়ে ফিরে আসলো। আরিফের মুখে আমার খিদে নেই, প্লিজ আম্মু যাও, কথাটা শুনে যেন আইরিনের টনক নড়ল। এই কথাটা সে যেন আরও কোথাও শুনেছে। আরে হ্যাঁ, একটু আগে তো মিমো একই কথা বলেছে যে ওর খিদে নেই। এবার যে আইরিনের সন্দেহটা আরেকটু গাঢ় হলো। কি চলছে এদের দুজনের মাঝে? দুপুরে মিমের চোখ মুখ ফোলা। আরিফের সারা বিকেল বাড়িতে না ফেরা, রাতে মিমের খিদে না পাওয়া, এখন আরিফেরও খিদে না পাওয়া, সবাই একশোতেই গাথা। কিরে, তোর আবার কি হলো? প্লেটে আঙুল ঘোরাচ্ছিস কেন? আবিরের ধমকের সুর শুনে মিমের সাথে সাথে আইরিনও ভয় পেয়ে গেল। মিম মিনমিনিয়ে বলল, কিছু হয়নি ভাইয়া, এই তো খাচ্ছি। আরিন যেন এখন মিমকে জহুরি চোখে পরখ করছে। মিম তাড়াতাড়ি খেয়ে রুমের দিকে চলে গেল। ওর দেখা দেখি আরিনও তাড়াতাড়ি খেয়ে রুমে গেল। আরিন রুমে গিয়ে ঠাস করে দরজা বন্ধ করে দিল। মিম ভয় পেয়ে পেছনে তাকিয়ে দেখল আইরিন। আরিনকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে জিজ্ঞাসা করলো, দরজা কেন বন্ধ করেছিস? আইরিন, তোকে আজ পেটাবো। মিম, কেন? আইরিন মিমের চোখ মুখের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। এভাবে কি দেখছিস আমায়? বলেই মিম বিছানায় উঠে শুয়ে পড়তে চাইল। ঠিক তখনই আইরিন মিমের বাহু ধরে আটকে বলল, আমার দিকে তাকা মিম। মিম অন্যদিকে ফিরে শুতে শুতে বলল, কিছু বলবি? বলার হলে বলে দে, তাকানোর প্রয়োজন নেই। আইরিন, পালাচ্ছিস কেন? মিম, পালানোর কি আছে, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। বলেই মিম অন্যদিকে ফিরে শুয়ে পড়ল। হঠাৎই আইরিন বলে উঠল, ভালোবাসিস আমার ভাইয়াকে? মিম যেন স্তব্ধ হয়ে গেল। বারবার তার কানে একই কথা বাজছে, ভালোবাসিস আমার ভাইয়াকে? মিম তৎক্ষণাৎ উঠে বসল। এবার আইরিন মিমের দুই কাঁধ জড়িয়ে পড়ল। কিরে, কিছু বলছিস না কেন, ভালোবাসিস? আইরিনের এমন সরাসরি প্রশ্নে মিম কিছু না বলেই নিচের দিকে তাকিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। কেঁদে কেঁদে বলল, আমি জানি না, আমি কিছুই জানি না, শুধু জানি ওর রাগ করে থাকায় আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আমি আর শক্ত হয়ে থাকতে পারছি না আইরিন। বলে আবারও হু হু করে কেঁদে উঠল মিম। মিমের এমন অবাধ কান্না দেখে আইরিন মিমকে বুকে জড়িয়ে ধরল, বলল, কাঁদিস না প্লিজ, সব ঠিক হয়ে যাবে। আইরিন আবারও বলল, তুই তো ভাইয়াকে ভালোবাসিস বুঝলাম, কিন্তু ভাইয়া? মিম, উনি আমাকে প্রপোজ করেছিল, কিন্তু আমি তাকে ফিরিয়ে দিয়েছি। আইরিন কপালে হাত দিয়ে বলল, হাই রে আমার কপাল, এ কেমন ভালোবাসা তুমি আমায় দেখাইলে আল্লাহ। আমার ভাইয়াকে এতটা ভালোবাসেও কেন তাকে ফিরিয়ে দিয়েছিস মিম? মিম, আমি কি করব বলো, আমি চাই না ফুপ্পির মতো আমিও খানবাড়ি থেকে দীর্ঘ সময় বিচ্ছেদ থাকি। আইরিন মিমের থুতনিতে হাত দিয়ে মুখটা উপরে তুলে পড়ল, তাহলে কি ভাইয়াকে ছাড়া থাকতে পারবি? মিম এবার ঝরঝর করে কেঁদে দিল, বলল, আমি পারবো না, মনে হচ্ছে দম আটকে মরে যাব। আইরিন হাসল, রসিয়ে রসিয়ে পড়ল, এত ভালো আমার ভাইকে কবে বাসলি মিম? মিম, জানি না আমি, কিন্তু তার দূরত্ব আমার সত্তাকে যেন নাড়িয়ে দিচ্ছে, আমি আর পারছি না। এবার আইরিন ঠান্ডা কণ্ঠে বলল, মিম শান্ত হ, ভাইয়াকে তুই গ্রহণ করে নি, পরে যা হবে পরেরটা পরে দেখা যাবে। মিম চোখ তুলে আইরিনের মুখের পানে তাকালো। মিমের চোখ দুটো কান্নায় রক্তলাল হয়ে আছে, চোখের কোটরগুলো ফুলে চোখটাকে ছোট দেখাচ্ছে। রাতের আকাশে যেন অনুভূতির ক্যানভাস, যেখানে তারাগুলো স্মৃতির আঁচড় কাটে। রাতের নীরবতা কারো মনে শান্তি নিয়ে আসে, আবার কারো মনে প্রবল অশান্তি। এ সময় আমাদের অনুভূতিগুলো আরও গভীর হয়ে ওঠে। রাতের আকাশে যে চাঁদ দেখা যায় তা দিনের সূর্যের আলোর মতোই মূল্যবান। রাতের নিস্তব্ধতায় আত্মার কথা শোনা যায়। নিস্তব্ধ রাত অনেকের কাছে আবেগ প্রকাশের এক বিশেষ মুহূর্ত। তেমনই একটা রাত আজকে।
আকাশের রূপর থালার মতো মস্ত বড় একটা চাঁদ উঠেছে। আরিফ চাঁদের কার্নিশে হাত দিয়ে সেই চাঁদের দিকে তাকিয়ে আছে। হয়তো সে চাঁদের মধ্যেই খুঁজছে তার প্রেয়সীর মুখ। সে কি করে বোঝাবে মিমকে সে কতটা ভালোবাসে। আরিফের কাছে সবচেয়ে কষ্টের ব্যাপার হলো সে জানে মিমও তাকে ভালোবাসে, তবুও কেন মিম সায় দিচ্ছে না আরিফের ডাকে। যদি মিম আরিফকে ভালো না বাসতো তাহলে হয়তো আরিফ মিমকে কখনোই কোনোভাবে জোর করতো না। মিমের প্রতি আরিফের ভালোবাসাটাকে হৃদয়ের এক কোণে যত্নে গুছিয়ে রাখত। ভালোবাসার দহনে আরিফ নিজেকে একা পোড়াতো, কখনো মিমের গায়ে আঁচড়ও পড়তে দিত না। কিন্তু মিমও যে আরিফকে ভালোবাসে সেটা বোঝার পরেও আরিফ কিভাবে চুপ করে থাকবে। আরিফ একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও আকাশের পানে তাকালো। মেঘ। আবিরের ডাকে মেঘ আবিরের বুক থেকে মাথা তুলে তাকিয়ে বলল, আবির, ঘুমিয়ে গেছো? মেঘ ঘুমো ঘুমো কণ্ঠে বলল, না। আবির, কাল আমাদের একবার নার্সিংহোমে যেতে হবে। মেঘ নাক ছিটকিয়ে বলে উঠল, উফ, আমি নার্সিংহোমে যেতে পারবো না। আবির ভ্রু কুঁচকে মেঘের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, কেন যাবে না? মেঘ, নার্সিংহোমে গেলে আমার বমি হয়। হেক্সিসল আর মেডিসিনের গন্ধ আমার গা গুলায়। আবির একটু প্রসারিত হেসে মেঘের মাথায় হাত বোলাতে বোলাতে বলল, বউ, কালকের দিনটা একটু কষ্ট করে যে করতেই হবে। কালকে না গেলে আমাকে আবার নিয়ে যেতে যেতে নেক্সট ফ্রাইডে হবে। এর মাঝে আমি আর ফ্রি হব না। তাছাড়া তোমার ইমিডিয়েটলি ব্লাড গ্রুপ টেস্ট করাটা প্রয়োজন, যাতে আমি সঠিক সময়ে রক্তের যোগান দিতে পারি। মেঘ ঠোঁট বাঁকিয়ে উত্তর জানালো, ঠিক আছে, যাব। আবির মেঘের ললাটে শব্দ করে শক্ত একটা চুমু খেলো, বলল, আমার লক্ষ্মী বউ। বন্যা বেলকনিতে দাঁড়িয়ে আছে, তার খোলা চুলগুলো অবাধে উঠছে। সে এতক্ষণ মূলত এখানে দাঁড়িয়ে তার বড় আপুর সাথে ফোনে কথা বলেছে। তানভীর ঘুমানোর আগে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখলো বন্যা রুমে নেই। চারদিকে একবার চোখ বোলাতেই দেখলো বন্যা বেলকনিতে দাঁড়িয়ে আছে। বন্যা হঠাৎই বুঝতে পারল একটা পুরুষালী হাত তার লতানো কোমর বিচরণ করছে। বন্যা পিছু ফিরে তানভীরের দিকে তাকালো। এবার তানভীর বন্যার খোলা চুলের ঘ্রাণ নিতে নিতে বলল, কি এক অদ্ভুত মাদকতা আছে তোমার কাছে। তোমাকে দেখলেই সেটা নেশায় মত্ত হতে ইচ্ছে করে। বন্যা একটু মুচকি হাসল। তানভীরের গায়ের পুরুষালী সুঘ্রাণটা যেন বন্যাকেও নেশাতুর করে তোলে। বন্যা নিজে নিজে ভেবেই লজ্জায় তানভীরের বুকে মাথা গুঁজল। আরিফ এখনও ছাদে দাঁড়িয়ে চাঁদের পানে তাকিয়ে আছে। হঠাৎ একটা মেয়েলি সুঘ্রাণ তার নাকে এসে ঠেকতেই পাশে তাকালো। চাঁদের রূপালী আলোয় দেখা যাচ্ছে একটি মেয়েলি অবয়ব তার পাশে দাঁড়িয়ে আছে। চাঁদের হালকা স্নিগ্ধ আলোয় আরিফ খেয়াল করল মেয়েটির পরনের শাড়ির আঁচলটি বাতাসের অবাধে উঠছে। কোমরের নিচ পর্যন্ত পড়া চুলগুলো বাতাসে মৃদু মৃদু দুলছে। মেয়েটি চাঁদের পানে তাকিয়ে থাকা দেখে আরিফের মনে হচ্ছে মেয়েটি যেন চাঁদ দেখা নিয়ে কোনো প্রতিযোগিতায় নেমেছে। পাশের আরিফের দিকে তার কোনো খেয়ালই নেই।